12 ফেব্রুয়ারি জাতির বাক পরিবর্তনের দিন বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সবাই মিলে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াত ইসলামী। দুপুরে শেরপুরে শহীদ দারুক আলী পৌর পার্কে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে নিহত শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেন জামায়াত আমির। প্রতিনিধি আব্দুল্লাহ রানার তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। রবিবার সকালে শেরপুরের শ্রীবর্দী উপজেলার গোপালখিলা খেলার মাঠে হেলিকপ্টার অবতরণ করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। পরে জামায়াত নেতাকর্মীদের সাথে নিয়ে প্রয়াত রেজাউল করিমের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন, অংশ নেন দোয়া মাহফিলে। কবর জিয়ারত শেষে প্রয়াত রেজাউল করিমের বাবা, স্ত্রী, সন্তান সহ শোকাহত পরিবারের সাথে কথা বলেন জামায়াত আমির। পরে শেরপুর শহীদ দারোগা আলী পৌর পার্কে 10 দলীয় ঐক্যজোট সমর্থিত ও জামায়াত ইসলামীর মনোনীত শেরপুর জেলার 3টি নির্বাচনী আসনের মনোনীত প্রার্থীদের পক্ষে নির্বাচনী জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতি এক কঠিন বাঁকে দাঁড়িয়ে আছে। 12 তারিখ মানুষ পরিবর্তনের পক্ষেই ভোট দেবে। আমরা ওয়াদাবদ্ধ, আল্লাহ আমাদেরকে এই কাজের জন্য নির্বাচিত করবে। জনগণের ভোটে এবং ভালোবাসায় ইনশাআল্লাহ আমরা আমাদের যুবক যুবতীর হাতকে কারিগরের হাতে পরিণত করব। তারপরে কাজ হাতে তুলে দিয়ে বলবো, দেশকে আবার তোমরাই বাংলাদেশ। আমিরে জামাত বলেন, দেশের সবচেয়ে মজলুম দল জামায়াতে ইসলামী, যারা শত জুলুম নির্যাতন সহ্য করেও মানুষের অধিকারের জন্য লড়াই করে গেছে। বাংলাদেশের আসমানের ছাদের নিচে এই জমিনের বিছানার উপরে সবচেয়ে বড় মজলুম সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী। ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজি বন্ধ করা হবে উল্লেখ করে আমির বলেন, সম্মানের সাথে যেন সবাই কাজ করতে পারে সেভাবে ঐক্যবদ্ধভাবেই দেশ গড়ে তুলবে জামায়াতে ইসলামী। মিথ্যা, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস সমাজ থেকে বিদায় নেওয়ার জন্য রাস্তায় এখন লাইন ধরে দাঁড়িয়ে আছে। এখন ঘন্টাটা একটু জোরে বাজাতে হবে আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। পরে দলীয় প্রার্থীদের হাতে দলের প্রতীক তুলে দেন ডাক্তার শফিকুর রহমান। পরে জামালপুরে জেলা জামাতের উদ্যোগে নির্বাচনী জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামাত ইসলামী ক্ষমতায় গেলে যোগ্য সম্মান নির্ধারণ করা হবে, যেন কেউ বঞ্চিত না হয়। আমরা ইনশাআল্লাহ দায়িত্ব গেলে ইনসাফের সাথে যার যেটা মর্যাদা সেই অনুযায়ী বেতন কাঠামো আমরা সাজাবো ইনশাআল্লাহ। সবাইকে সমান দেওয়ার নাম ইনসাফ নয়, যার যেটা পাওনা তার হাতে ন্যায্যতার ভিত্তিতে তুলে দেওয়ার নাম ইনসাফ। সেদিন সরকারি কর্মচারীরা মনের আনন্দে ইনশাআল্লাহ কাজ করবেন, কাউকে আর অন্য পথে রুজি করার কোনো চিন্তা করতে হবে না। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সোমবার নির্বাচনী সফরে কক্সবাজার ও চট্টগ্রাম যাবেন। সকালে কক্সবাজারে জনসভা স্থল পরিদর্শন করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান। সাংবাদিকদের তিনি জানান, একটি ব্যালটে গণভোট ও জাতীয় ভোট, এই দুইটি ভোট দিতে হবে এবং গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে আহ্বান জানান। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ একটি নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে সোমবার সকালে হেলিকপ্টার যোগে কক্সবাজারের মহেশখালীতে পৌঁছাবেন জামায়াতের আমির। কক্সবাজারে 2টি এবং চট্টগ্রামের 3টি জনসভায় যোগ দিয়ে রাতে তিনি ঢাকায় ফিরবেন। জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হলেন, যারা পঙ্গু হলেন, যারা আহত হলেন, তারা কেন এই কুরবানিটা পেশ করেছেন? এই কুরবানিটা পেশ করেছেন বাংলাদেশের 54 বছরের ঘুণে ধরা যেই ব্যবস্থা ছিল, পুরনো এই ব্যবস্থা থেকে বাংলাদেশকে বেরিয়ে এনে একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য। এই নতুন বাংলাদেশ যদি গঠন করতে হয়, জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। জাতীয় সনদ বাস্তবায়নের প্রথম ধাপ হচ্ছে গণভোটে হাঁকে জয়যুক্ত করা। হাঁ জয়যুক্ত হয়ে যদি জুলাই সনদের পক্ষে জনমত তৈরি হয়, সংসদে এটি গ্রহণ করতে বাধ্য। আর সংসদ যদি এটি গ্রহণ করে, এটি সংবিধানের রূপ লাভ করবে এবং নতুন বাংলাদেশের অভিযাত্রা অফিসিয়ালি সাংবিধানিকভাবে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। দীর্ঘ 22 বছর পর সোমবার খুলনা চলে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এই সফরে তিনি খুলনা ও যশোরে দুটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। তারেক রহমান সোমবার বেলা 11টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে খুলনার উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর 12টায় তিনি খুলনার খালিশপুরে হাজী মোহাম্মদ মহসিন কলেজ সংলগ্ন প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। তারেক রহমানের সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে খুলনা বিএনপি। দুপুরে নগরীর একটি হোটেলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর বিএনপি সভাপতি শফিকুল আলম বনা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু উপস্থিত ছিলেন। সম্মিলিতভাবে সবাইকে নিয়ে আগামী দিনের নতুন বাংলাদেশ গঠন করা যায় এবং এই প্রক্রিয়া তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ শুরু করেছেন, সফর করছেন এবং বিএনপির 21 দফার মাধ্যমে নির্বাচনী কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কাল প্রথমবারের মতো যশোরে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে যশোরের নির্বাচনী সমাবেশ। খুলনায় সমাবেশ শেষে তারেক রহমান হেলিকপ্টার যোগে যশোরের জনসভায় যোগ দেবেন। তার এই সফরকে কেন্দ্র করে যশোর জেলা এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। রাজপথ থেকে শুরু করে পাড়া মহল্লায় বইছে সাজ সাজ রব, চলছে প্রচার মিছিল। নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যশোরের উপশহর ডিগ্রি কলেজ মাঠে চলছে কর্মযজ্ঞ। কর্মরতরা জানান, কলেজ মাঠের পাশের ঈদগাহ ময়দান, বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট স্কুল মাঠ এবং উপশহর পার্কেও নেতাকর্মীদের অবস্থানের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। যশোরবাসীর নাগরিক হিসেবে আমরা 2 তারিখে তারেক রহমান আমাদের যশোরে আগমন করতেছে, সেই হিসেবে আমরা আনন্দিত। পুরো যশোরবাসী সহ আশপাশের যত জেলা আছে তারা সবাই উৎফুল্ল হয়ে উঠছে তারেক রহমানের এক নজর দেখার জন্য। তার জনসভাকে ঘিরে কোন রকম কোনো অঘটন ঘটবে না বলেও তিনি প্রত্যাশা করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠিনভাবেই তাদের দায়িত্ব পালন করবেন বলে আমরা জানতে পেরেছি। বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছে, কিন্তু ষড়যন্ত্র করে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না। ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড কাজীপাড়া আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, যারা এনজিওতে সুদের ঋণ নিয়েছেন কিস্তি দিতে হচ্ছে, বিএনপি ক্ষমতায় আসলে সেই কিস্তির দায়িত্ব বিএনপি নেবে এবং নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক, তাই ভুল করার সুযোগ নেই। সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের ভোট প্রয়োগ করতে হবে। মানুষ জাগে গেছে যে ভোট আমরা দিব এবার, ঠিক না? এইবার ভোট দিব আমরা, সেটা সবাই কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা কি ঠিক হবে? আমার মা বোনরা খুব সরল, সবাই খুবই সরল। ওনাদেরকে কোরআন শিক্ষার নাম করে ওনাদেরকে বলতেছে দাঁড়িপাল্লা ভোট দিলে বেহত দেওয়া যাবে। ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক করে আপত্তিকর পোস্ট করেছেন একটি মহল। এ তথ্য জানিয়েছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, হ্যাকাররা সেখানে থেকে কিছু আপত্তিকর পোস্ট দিয়েছে। এই ঘটনায় যারা তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে তারাই হ্যাকিং এর সঙ্গে জড়িত। সকালে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। জামায়াত এ বিষয়ে আইনি পদক্ষেপ নিচ্ছে বলেও জানান এহসানুল মাহবুব জুবায়ের। দলের শীর্ষ নেতৃবৃন্দকে, বিশেষ করে আমিরে জামাত সহ আমাদের কেন্দ্রীয় এবং শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করা, জামাত ইসলামের ভাবমর্যাদাকে ক্ষুণ্ণ করা একটি মারাত্মক ধরনের অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। জামাত ইসলামীকে জনগণের সামনে হা প্রতিপন্ন করা, আমাদের বক্তব্য, আমাদের নেতৃবৃন্দের বক্তব্য খুবই ক্লিয়ার মেসেজ। আমরা নারীদের প্রতি, মহিলাদের প্রতি, দেশের প্রতি, দেশের স্বাধীনতার প্রতি আমাদের সম্মান এবং মর্যাদার জায়গা খুবই স্পষ্ট। আমাদের আমিরে জামাত এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে, সাবলীলভাবে বারবার তুলে ধরছেন। সম্ভবত এই সমস্ত কারণে একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্র করে জামাত ইসলামীকে প্রশ্নবোধ করে, জামাত ইসলামী নেতৃবৃন্দকে প্রশ্নবোধ করার জন্য তারা এই ধরনের গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত আছেন। এর অংশ হিসেবেই আমাদের নেতৃবৃন্দের টুইটার অ্যাকাউন্ট এবং অন্যান্য যে সমস্ত অনলাইনে আমাদের অ্যাকাউন্টগুলো আছে,
সেগুলোকে হ্যাক করে এই সমস্ত কাজ তারা করছেন আমরা মনে করছি গিয়ে। যখন আমরা জানতে পেরেছি আমরা সাথে সাথে পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করেছি এবং সেটি সম্পূর্ণ আমিরে জামাতের এই মেলটির একটি স্ক্রিনশট আমরা আপনাদেরকে সরাসরি মেলে নিয়ে যেতে চাই। যদি মাত্র কেউ অনেকে বলে রাখছেন ভুলে এটি হতে পারে, ভুলে এটি হলে কখনোই কিন্তু আমরা মেল রিকভারের চেষ্টা করতাম না। নারী বিদ্বেষী পোস্টের 9 ঘন্টা পর জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের দাবি কতটা যৌক্তিক এমন প্রশ্ন তুলেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এআই প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিরোধিতাকারীরা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর মহাখালীতে স্মরণসভার আয়োজন করে জনশক্তি পার্টি। বেগম খালেদা জিয়ার যে ভাবমূর্তি, তার যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তায় অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিএনপির সাথে থেকে সুবিধা নিয়ে এখন বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে জামায়াতে ইসলামী। নানা ধরনের কন্টেন্ট তৈরি করছেন, নানা ধরনের সাইবার বুলিং করছেন, এআই দিয়ে প্রযুক্তি দিয়ে নানা বিকৃত করে তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করেন। অথচ এই বেগম খালেদা জিয়ার বদান্যতায় তারা এই দেশে মন্ত্রী হয়েছেন, যাদের এই দেশের জন্মের সাথে, এই দেশের স্বাধীনতার সাথে, এই দেশের গণতন্ত্রের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, এরা বারবার এদেশের স্বাধীনতার সাথে বিদ্রোহ করেছে ওই রাজনৈতিক দল যারা ইসলাম নিয়ে রাজনীতি করে। গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন, মন থেকে জনগণের বিরুদ্ধাচরণ করলে কৌশল করে তা থেকে রেহাই পাওয়া যায় না। জামাতের আমিরের এই পোস্ট দেওয়া এবং অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার যে দাবি করা হয়েছে সঙ্গত কারণে তার প্রেক্ষিতে প্রশ্ন ওঠে যে নারী বিদ্বেষী একটি পোস্টের প্রায় 9 ঘন্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত 1টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক। আমরা সবাই জানি কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম ও প্রধান দায়িত্ব হলো দ্রুততম সময়ে জনগণকে অবহিত করা। ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা দেখেছি অনেকগুলো পোস্ট হয়েছে নির্বাচনী প্রচারণার, কিন্তু সেই এক্স অ্যাকাউন্ট যে হ্যাক হয়েছে এ নিয়ে একটি পোস্টও আমরা দেখিনি। এদিকে ঢাকা 17 আসনের বিভিন্ন স্থানে তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালিয়েছেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি অভিযোগ করেছে বিএনপি এবং জামায়াত ইসলামী। বিএনপি বলছে জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড ধর্মীয় বিশ্বাসে আঘাত হানছে, আর জামায়াত বলছে বিএনপির অভিযোগ আজগুবি। তবে নির্বাচনী পরিবেশ ভালো করার আহ্বান দুই দলেরই। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে পৃথক বৈঠকে পাল্টাপাল্টি অভিযোগ করেছে দুই দল। ইলিয়াস মাতবারের প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে 2 ঘন্টারও বেশি সময় প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান সাংবাদিকদের সাথে কথা বলেন। গত 1-1.5 বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের ঠিকানা স্থানান্তর হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে। বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যেটা অস্বাভাবিক, এরকম কখনো আগে হয় না। নির্বাচন কমিশন এই ব্যাপারে তার সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে যেটা জেনেছেন বলে আমাদের জানালেন, সেটা হলো যে না, এরকম বেশি হয় নাই। একই দিনে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জামাতের একটি প্রতিনিধি দল। সঙ্গে ছিল দলটির নারী নেত্রীরাও। সিইসির কাছে তারা অভিযোগ জানায় গণসংযোগে নারী কর্মীদের হেনস্থার বিষয়ে। এই ক্ষতি থেকে বেরিয়ে আসার জন্য একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনটা অপরিহার্য আমরা মনে করি। যে বা যারা করছেন তারা নিঃসন্দেহে যদি জাতির কল্যাণ তারা চান, শান্তিপূর্ণ একটি বাংলাদেশ চান, তাইলে তাদেরকে এই নীতি থেকে ফিরে আসতে হবে। দলটি নারী বিভাগের পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডাক্তার হাবিবা চৌধুরী বলেন, সারা দেশে জামাতের নারী কর্মীদের উপর হামলা করা হচ্ছে, জামাতের বোনদের প্রতিহত করার গভীর ষড়যন্ত্র চলছে। এই ইলেকশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সেই ইলেকশনে আমাদের বোনদেরকে প্রতিহত করার জন্য আমি মনে করি একটা গভীর ষড়যন্ত্র চলছে। যেহেতু 50% মহিলা আমরা আছি, কিছু মহল এই অ্যাক্টিভিটিসকে পছন্দ করছে না। তারা মনে করছে ইলেকশনে যদি নারীরা কোনো দিকে ঝুঁকে যায় তাহলে এটা তাদের জন্য ক্ষতির কারণ হবে। আমি মনে করি এই প্রতিহিংসার কারণেই তারা আমাদের উপর হামলা চালাচ্ছে। এ সময় মহিলা জামাতের সেক্রেটারি বলেন, জামাত ইসলামীর শীর্ষ পদে যেতে পারবেন না এটা জেনেই তারা রাজনীতিতে এসেছেন। পুরুষ হচ্ছে নারীদের পরিচালক, তো এখানে আল্লাহর এই নির্দেশটা, এটা কোরআনের নির্দেশ, এটা ফরজ। সেই হিসাবে কোনো ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। আমরা ঈমান এনেছি, এটা মেনে নিয়ে আমরা। নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে ইউরোপীয় চেম্বার অব কমার্স ইউরোচেমেট চেয়ারপারসন নুরিয়া লোপেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা জানান। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানো, বাংলাদেশ ইইউ বাণিজ্য সম্পর্ক আরও মসৃণ করা এবং ব্যবসা বান্ধব পরিবেশ জোরদারে প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নিয়েও মতবিনিময় হয়। আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে ইউরোপীয় ইউনিয়নের বড় পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। নিরপেক্ষ নির্বাচনে ইসি কোনো আপোষ করবে না, সকল প্রার্থী সমান। যদি কেউ পক্ষপাতিত্ব করেন আর প্রমাণ মেলে তবে নির্বাচন কমিশন কঠোর হতে বাধ্য হবে। বরিশালে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন। রবিবার বরিশাল সার্কিট সভাকক্ষে বরিশাল জেলার আইনশৃঙ্খলা বাহিনী, ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সভায় হুঁশিয়ারি দেন তিনি। সভায় রিটার্নিং কর্মকর্তা খায়রুল আলম সুমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ কমিশনার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রত্যেকটা মানুষের মাঝে, ভোটারদের মাঝে এই আস্থার পরিবেশ আনতে হবে, যাতে কেউ যেন ভোট কেন্দ্রে যেতে শঙ্কায় না থাকেন, কোনো ধরনের ইনহিবিশন কাজ না করে। অমুক প্রার্থীর এই এলাকায় ভোট নাই দেখে তাদেরকে থ্রেট দিচ্ছে, যেতে দিচ্ছে না, এ ধরনের কোনো কমপ্লেইন আসলে পরে সাথে সাথে অ্যাড্রেস করতে হবে এবং সবাই যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের জন্য 5 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এদিন নির্ধারণ করেন। এর আগে 20 জানুয়ারি এ মামলার যুক্তিতর্ক সম্পন্ন হয়। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য অপেক্ষমান রাখেন ট্রাইব্যুনাল। ওই দিন প্রসিকিউশনের পক্ষে যুক্তি খণ্ডন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এছাড়া দিনভর আসামি পক্ষে যুক্তি উপস্থাপন করেন স্টেট ডিফেন্স আইনজীবী মোহাম্মদ আমির হোসেন, মিরাজুল আলম ও আবুল হাসান। এ মামলায় মোট আসামি 16 জন, এর মধ্যে গ্রেপ্তার রয়েছেন 8 জন। অবস্থায় একজনকে এবং বাকি 5 জনের মরদেহ পর্যন্ত গাড়িতে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে তারপরে খড়ি কাঠ দিয়ে তাদেরকে পোড়ানো হয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম বর্বরতার নজির খুব কম আছে। ঘটনাস্থলে লাইভ উইটনেস আছে এবং প্রত্যক্ষদর্শী সবাই সাক্ষী দিয়েছেন, কাচের মতো স্বচ্ছভাবে প্রমাণিত হয়েছে। এই এসপি আনিসুর রহমান যিনি যশোরে ছিলেন, তার সময় এরকম 16 থেকে 18টি ঘটনার প্রমাণ আমরা পাচ্ছি, যেগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আশুলিয়ায় ওই নির্মম হত্যাযজ্ঞের মামলায় রায় ঘোষণা করবেন এবং সেই দিনই এই মামলাটার চূড়ান্ত নিষ্পত্তি হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। অন্যদিকে কুমিল্লা 10 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুবাশ্বের আলম ভূঁইয়াকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। তবে একই আসনের অপর প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে করা আপিল খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। রায় ঘোষণার পর এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা 4 আসনের 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশের জনগণ বনাম ঋণ খেলাপির যুদ্ধে বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে। বিষয়টি এমন না যে তার প্রথমবারই প্রার্থিতা বাতিল হয়েছে। সে একই ঘটনার কারণে সে 2008 সালেও নির্বাচন করতে পারেনি।
আপিল বিভাগের রায়ে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। আমি মানুষের কাছে একটা বার্তা দিতে চাই, দেখেন যারা অন্যায় করে তারা সংঘবদ্ধ, যারা অন্যায় করে তাদের সিন্ডিকেট অনেক লম্বা, তাদের হাত অনেক লম্বা, তারা হয়তো অনেক টাকার মালিক, তারা হয়তো ক্ষমতার মালিক, কিন্তু বিশ্বাস করেন, বিশ্বাস রাখেন, আপনার অপরাধীরা যতই ক্ষমতাশীল হোক না কেন দিন শেষে তাদের পরাজয় নিশ্চিত থাকবে। শুধুমাত্র আপনাকে ন্যায়ের পথে অটল থেকে দৃঢ়ভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে। সারা বাংলাদেশের মানুষকে এই আহ্বানটা জানাবো, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, দুর্নীতিবাজ, চাঁদাবাজদের জন্য আমরা পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে। সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে 11 দলীয় জোট মনোনীত শাপলা কুলির প্রার্থী SM সাইফ মুস্তাফিজ ও গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ সবসময় সার্বভৌমত্বের হুমকির সম্মুখীন হয়, এজন্যই এনসিপির ইশতেহারে ঘোষণা করেছে যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে। সাবেক উপদেষ্টা আরও বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের কথা বলে, কৃষি কার্ডের কথা বলে, কিন্তু নির্বাচিত হলে আগ্রাসী শক্তির বিরুদ্ধে কি করবে সেই বিষয়ে কিছু বলে না। পর্যায়ে দেখেছি তাদের নেতা কর্মীরা না ভোটের প্রচারণা করছে, হ্যাঁ ভোট দিলে বিসমিল্লাহ থাকবে না, হ্যাঁ ভোট দিলে এই হবে সেই হবে, নানান মিথ্যা কথা বলে আমাদের গ্রামগঞ্জের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এখনো যদি তারা সেটা করে তাহলে আমাদেরও তাদের নেতাদের সাথে সুর মিলিয়ে তাদেরকে বলতে হবে, গুপ্ত গুপ্ত। তারা তো অনেক দলকে মুনাফেক বলে, আমরা দেখতে চাই যাতে তারাও জাতির সাথে মুনাফেকি না করে। নির্বাচনের আগে যেই হত্যাকাণ্ড ও সহিংসতা হচ্ছে তা দলীয় কোন্দল ও নিজেদের মধ্যকার দ্বন্দ্ব থেকে হচ্ছে। এক্ষেত্রে দলের মধ্যে বোঝাপড়া ও সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুব কঠিন কাজ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন ঘিরে চট্টগ্রামে আইন শৃঙ্খলা বাহিনীর যেই প্রস্তুতি রয়েছে তা সন্তোষজনক। তারা যেভাবে পরিকল্পনা করেছে সেভাবে এগিয়ে গেলে নির্বাচন সুষ্ঠু, উৎসবমুখর ও নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় নির্বাচন নিয়ে ফেসবুকে যেসব গুজব ছড়াচ্ছে, শক্তিশালী সাংবাদিকতা দিয়ে সেসব প্রতিরোধের আহ্বান জানান তিনি। তাদের প্রিপারেশন বেশ ভালো এবং তাদের যে প্রিপারেশন, এই প্রিপারেশন মতো কাজ আগিয়ে গেলে আমাদের নির্বাচনটা হবে খুবই সুষ্ঠু, উৎসবমুখর এবং একেবারে ফেয়ার। এখানে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এখন লেভেল প্লেইং ফিল্ড এটা আমাকে কিন্তু অনেক আগের শব্দ, মানে কতগুলি শব্দ কিন্তু সব সময় ইউজ হয়, এই শব্দগুলি ইউজ হচ্ছে। এখন কেউ বলবে ফিল্ড লেভেল, কেউ বলবে লেভেল না, বাট আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি এবং ইলেকশনটা লেভেল প্লেইং ফিল্ডেই হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়নে ময়মনসিংহ পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই উপলক্ষে সকালে নগরীর সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা এবং পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পরে ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তরে স্থাপন শেষে অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটি বোর্ড মিটিংয়ে অংশগ্রহণ করেন সেনা প্রধান। আমরা যদি অলিম্পিক ভিলেজটা এখানে কোলোকেট করি তাহলে আমার স্পোর্টসেরও ভালো হবে, তারা এই বিশাল ফ্যাসিলিটিগুলো তদারক করতে পারবে, এটা মেনটেন্যান্স উইল বি এ গ্রেট ইস্যু। আর আমরা এটা ডেফিনেটলি জাতীয় পর্যায়ে আমরা ক্রীড়াতে একটা
বড় অবদান রাখতে পারে। আগামী 9 ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে চুক্তি হবার প্রস্তুতি নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ট্যারিফ হার শতকরা 20 এর কম হতে পারে, তবে এর বেশি হবার কথা নয় বলে মনে করেন বাণিজ্য সচিব। সচিবালয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এসব তথ্য জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমেরিকার সাথে বিমান ক্রয়ের বিষয়ে আলোচনা চলছে, তবে যুদ্ধ বিমান এই ইস্যুতে আসবে না। ভারতের সাথে ইইউ এর FTA নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। তৈরি পোশাক নিয়ে ভারতকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে না বাণিজ্য মন্ত্রণালয়। জাপান সাউথ কোরিয়ার সাথে FTA চূড়ান্ত। 6 তারিখ জাপানের সাথে চুক্তি স্বাক্ষর হতে পারে। হওয়ার একটা ডেট আমরা পেয়েছি, তো এ ব্যাপারে চুক্তির খসড়া এবং এই তারিখেই স্বাক্ষর করার জন্য এটার একটা অনুমোদন চেয়ে আমরা সাবারি পাঠিয়েছি। এটা আসলে পরে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে পারবো। রেসিপ্রোকাল ট্যারিফের বর্তমান আমাদের যে রেটটা সেটা হলো 20%, এবং অন্য অন্য দেশেও এরকম কয়েকটা দেশে এই পার্সেন্টেজ আছে, অনেক কিছু দেশ অনেক বেশিও আছে। তা আমরা আশা করছি যে মানে হয়তো কিছু কমতেও পারে।